প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার 43তম মেরিট পজিশন অর্জন করার গল্পটা একটু শেয়ার করব। তো আশা করি এই গল্পটা তোমাদের জন্য অনেক সাজেশনমূলক হবে, আর এই গল্প থেকে তোমরা অনেকগুলো বিষয় শিখতে পারবে যেগুলো তোমাদের অ্যাডমিশনে অনেক সাপোর্ট দিবে। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ফার্স্ট অফ অল আমি আলাদা করে কোনো প্রিপারেশন রাখিনি। তো আমার মূল প্রস্তুতি প্রথম থেকে শেষ পর্যন্তই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি নিয়েই কিন্তু আমি প্রথম আমার অ্যাডমিশনের পরীক্ষা দিই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপিতে। আর বিইউপিতে পরীক্ষা দিয়ে কিন্তু আমি FSSS এবং FASS এই দুই ফ্যাকাল্টির আইআর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই দুই সাবজেক্টে চান্স পাই। তো এই দুই সাবজেক্টে চান্স পাওয়ার পর আমার কনফিডেন্সটা কিন্তু অনেক বেড়ে যায়। আর তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু চান্স পাই। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার হলে কিন্তু আমার সাথে খুব একটা নির্মম ঘটনা ঘটে গিয়েছিল, যেটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পে কিন্তু আমি শেয়ার করছি। তো যে কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারিনি। আর আমার অ্যাডমিশনের সময় বা আগে থেকে মূল টার্গেট ছিল যে আমাকে ল সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তো যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল পাইনি, আর তার 2 মাস পরে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে 2 মাসটা টাইম ছিল, এই 2 মাসেও কিন্তু আমি আলাদা করে কোনো প্রস্তুতি নেইনি, কারণ আমি যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চান্স প্রাপ্ত বা সেখানে ভর্তি ছিলাম, এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। তারপরেও কিছু কিছু টপিকসের প্রতি আমি আগে থেকে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতিটা নিই, এই সময়ে কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্যও কিন্তু প্রস্তুতিটা আসলে হয়ে যায়, কারণ আমি একটু টেকনিক্যালি আমার প্রিপারেশনটা নিয়েছিলাম। তো এই টেকনিকটা তোমাদের সাথে একটু শেয়ার করব। টেকনিকটা হলো, দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে MCQ প্রশ্ন আসে তোমার অনেক বেশি, 80টা প্রশ্ন থাকে, যেটাতে মার্ক থাকে তোমার 100। তো তোমরা হয়তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা এবং ইংরেজিতে 28টা করে প্রশ্ন থাকে, যেটার মার্ক হলো 35, আর সাধারণ জ্ঞানে 24টা প্রশ্ন থাকে, যেটার মার্ক হলো 30। তো যেহেতু 28 এবং 24টা করে অনেকগুলো MCQ আছে, তো এই MCQ গুলো সাধারণত যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি MCQর উপর ভর্তি পরীক্ষা নেয়, যেমন বিইউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মেমোরাইজিং পার্ট বা কিছু কিছু নির্দিষ্ট টপিকস থাকে, যে টপিকস থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে আসছে এবং অবশ্যই প্রশ্ন করবে। সো এই টপিকসের প্রতি কিন্তু আমি আগে থেকে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা নিচ্ছিলাম, তখন থেকে কিন্তু প্রস্তুতিটা নিয়েছিলাম। যে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমার আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়া লাগেনি। আর দেখো, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যে তুমি যদি তোমার প্রস্তুতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাও, তারপরেও যদি তুমি প্রস্তুতিটা একটু টেকনিক্যালি যদি তুমি একটু মডিফাই করো বা তোমার প্রস্তুতিটা যদি একটু টেকনিক্যালি নিতে পারো, তাহলে কিন্তু একই সাথে এটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 3টা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমার প্রস্তুতি হয়ে যাবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় MCQতে 60 মার্ক, তার মানে এই নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় MCQতে 60 মার্ক বলে তোমার প্রস্তুতিটাও সংক্ষেপ হবে। প্রস্তুতিটা কিন্তু তোমার পুরো সিলেবাসের উপরে নিতে হচ্ছে, যেটা তোমার চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিইউপির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমিও আসলে এই টেকনিকটা ফলো করেছিলাম। বিশেষত যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমার খুব ভালো একটা আইডিয়া ছিল, যে কারণে আমার প্রস্তুতিটা নিতে এটা আমার অনেক বেশি সাপোর্ট করছে। তো তোমাদের জন্য যে সাজেশনটা দিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো, সম্প্রতি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে লাস্ট ইয়ার যেটা, তো এই লাস্ট ইয়ারের প্রশ্ন প্যাটার্নের কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে একটা কনসেপশন ছিল যে বিগত সালের প্রশ্ন পড়লে বা প্রশ্ন ব্যাংক পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স, এখন কিন্তু এটা সম্পূর্ণ একটা ফেক ইনফরমেশন। তুমি শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ে কখনোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন আর চান্স পাবে না। বা আগেও এটা একটা নিছক ভুল একটা ধারণা ছিল, যদিও অনেক ইনস্ট্রাক্টর এটা তোমাদেরকে বলে বা তোমরাও সেইভাবে গাইডেড হও, বাট এটা কিন্তু একটা ভুল ধারণা। তোমাদের অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে লাস্ট ইয়ারের প্রশ্নটা একটু ভালো করে দেখতে হবে, যে তারা কোন আঙ্গিকে প্রশ্নগুলো করতেছে। সেখানে দেখবে মেমোরাইজিং পার্টের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক বেশি গুরুত্ব দেয়। সো তোমাদেরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা যখন নিচ্ছ, তখন কিন্তু রাজশাহী, চট্টগ্রাম বা বিইউপিতে যে টপিকস গুলো গুরুত্বপূর্ণ, ওই টপিকস গুলোই কিন্তু তোমাকে আবার পড়ে নিতে হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, তার জন্য কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত বিষয় আছে A to Z আলোচনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল একটা প্লে লিস্টে। সো তোমরা যারা নতুন, তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে চলে যাবে, আর যে ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড দেওয়া হয়েছে ওই ভিডিওগুলো দেখে নিবে। আর প্রত্যেকটা প্লে লিস্টে তোমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়েছি, তোমরা এখনো যারা এই ভিডিওগুলো দেখোনি, তারা প্রত্যেকেই ভিডিওগুলো দেখে নিবে, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক অনেক সাপোর্টিভ হবে। তো যেহেতু আমার গল্পটা আমি বলছিলাম, তো যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, তখন আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, তো এই পরীক্ষায়
আমার হলের ভিতরে একটা খুব স্বাভাবিক একটা অবস্থায় ছিলাম, কারণ যেহেতু আমি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি। আর এই কারণে আসলে ওই এনভায়রনমেন্টটা আমার জন্য খুবই ইজি ছিল, আর খুব মানে স্বাভাবিকভাবে বা নর্মালি আমি প্রশ্নগুলোর উত্তর করতে পারি। তো পরীক্ষা দিয়ে যখন পরীক্ষা হল থেকে বের হয়ে রুমে আসি, তো রুমে এসে আমি একটু প্রশ্নটা মিল করি যে আমার কত মার্ক আসতে পারে। তো যখন মিল করি তখন দেখি যে না, আমি 100% 80+ মার্ক পাবো। আর 5টা প্রশ্ন ছিল যেটা নিয়ে আমি 50-50 কনফিউশনের ভিতরে ছিলাম। তো দুর্ভাগ্যক্রমে ওই 5টা প্রশ্নের 4টাই ভুল হয়েছিল, একটা মাত্র সঠিক হয়েছিল। তো যখন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয় তখন আমি 81.35 মার্ক পাই। তো যেহেতু এই মার্কটা পাওয়ার পরে আমি 43তম মেরিট পজিশন ছিল, ততক্ষণে আমি অনেকটা শিওর হয়ে যাই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি ল পেয়ে যাচ্ছি, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মন স্থির করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ক্যান্সেল করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো দেখো, আমার প্রথম থেকে মূল টার্গেটটা ছিল কিন্তু ল সাবজেক্টে পড়া, কারণ ল সাবজেক্টে পড়লে একটা এক্সট্রা সুযোগ পাওয়া যায়, সেটা হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষা দেওয়া যায়, যেটা অনলি লয়ার স্টুডেন্টরাই কিন্তু এই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারে। বিসিএস এ যেমন সবাই পার্টিসিপেট করতে পারে গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছে, বাট এই পরীক্ষায় কিন্তু শুধুমাত্র লয়ার স্টুডেন্ট ছাড়া অন্য কেউ পারে না। তো যেহেতু এখানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ হওয়ার সুযোগ আছে, আবার এখান থেকে বিসিএস এ যে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হওয়ার সুযোগ আছে, এই কারণে আমার আসলে লর প্রতি খুবই ফ্যাসিনেশন ছিল। আর যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল পেয়ে গেলাম তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই। তো এখন কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়াশোনা করতেছি। তো দেখো, তোমরা যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের সবারই টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, বাট আমার মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে যে কারণে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট যদি তুমি করতে না পারো, তখন কিন্তু তোমার বিকল্প যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। আর বিকল্প হিসেবে কিন্তু সবারই যেটা চয়েস থাকে, সেটা লয়ের জন্য যদি বলি তাহলে যারা বিশেষত উত্তরবঙ্গ বা অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়টা বেশি বা তাদের প্রায়োরিটিটা দেয় তারা। আর তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল কিন্তু খুবই ভালো, ডিমান্ডেবল। তো অনেকে কিন্তু এই বিষয়টা জানেই না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল খুবই ভালো। এরপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো সব মিলে ঢাকা যদি তোমার কোনোভাবে, যদি তুমি ঢাকাতে যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট না পাও, তখন কিন্তু তোমাকে বিকল্প অপশনে যেতে হবে। আর এই বিকল্প অপশন হিসেবে ফার্স্ট অফ অল যে ইউনিভার্সিটি গুলো আসে সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো তোমাদের প্রস্তুতিটার জন্য কখনো এমন হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে যদি তুমি কাঙ্ক্ষিত তোমার সাবজেক্ট না পাও বা কাঙ্ক্ষিত মেরিট পজিশন করতে না পারো, তাহলে কোনোভাবেই যেন তুমি হতাশ না হয়ে যাও, যেন পরবর্তী স্টেপগুলোর জন্য তুমি প্রস্তুত থাকো যে না, আমি পরবর্তী স্টেপগুলোতে খুব স্ট্রংলি ফাইট করব, একটা ভর্তি যোদ্ধা হিসেবে আমি শেষ পর্যন্ত লড়ে যাব। তো এইভাবে যেন তোমার প্রস্তুতিটা থাকে, আর এই ভর্তি যোদ্ধা হিসেবে তোমার শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা যেন তোমার থাকে। অ্যাডমিশনে তারাই সফল হয় যারা শেষ দিন পর্যন্ত লড়ে যাওয়ার মতো তাদের মানসিক শক্তিটা থাকে। অনেক স্টুডেন্ট থাকে, যেহেতু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষা হবে বিউপির পরেই, তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থ হওয়ার পরে অনেকে কিন্তু ভেঙে যায় যে না, আমার দ্বারা কিছু হবে না, আমি ভালো করতে পারতেছি না। তো যারা ভেঙে যায় না, দৃঢ় মনোবল রাখে, তারাই কিন্তু দিন শেষে ভালো কিছু করতে পারে। আর তোমাদের যাদের টার্গেট যে ল, ইকোনমিক্স বা ইংলিশের মতো সাবজেক্ট গুলোতে পড়ার, তাদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট করতে হবে। যদি তুমি বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট না করতে পারো, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট গুলো পাচ্ছ না। সো তোমাদের সবসময় একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি নেওয়াটা কখনোই তোমাদের উচিত নয়, বরং তোমাদের প্রস্তুতিটা এমন ভাবে নেওয়া উচিত যেন কোনোভাবে যদি একটা বিশ্ববিদ্যালয় মিস হয়ে যায় বা একটা বিশ্ববিদ্যালয়ে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট না পাও, তাহলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ভালো মেরিট পজিশন করতে পারো, তোমার স্বপ্নের সাবজেক্টে কিন্তু তুমি চান্স পেতে পারো। তো দেখো, সবসময় কিন্তু দুইটা বিষয় মনে রাখতে হবে, যে একটা হলো বিশ্ববিদ্যালয় আর একটা হলো সাবজেক্ট। তো অনেকেই বিশ্ববিদ্যালয়টাকে বেশি প্রায়োরিটি দেয়, অনেকে সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো এটা আসলে বিস্তারিত আলোচনার বিষয়, যখন তোমরা ভর্তি পরীক্ষা দাও তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন একটু ছোট্ট করে ধারণা দিই যে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়, কয়েকটা সাবজেক্ট যেমন ল আর ইকোনমিক্স, এই দুইটা সাবজেক্টের জন্য তোমার যে কোনো বিশ্ববিদ্যালয় ছেড়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। যেমন তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ একটা সাবজেক্টে পাও আর অন্য বিশ্ববিদ্যালয়ে ল বা ইকোনমিক্স সাবজেক্ট পাও, তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে তোমার উচিত হবে, যদি তুমি ইকোনমিক্স এর প্রতি যদি তোমার প্যাশন থাকে বা ল এর প্রতি যদি তোমার প্যাশন থাকে, তাহলে অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়া। কারণ প্যাশনের জায়গা থেকে যখন তুমি তোমার স্টাডিটা করবে বা গ্রাজুয়েশনটা করবে, তখন দেখবে তুমি এই পড়াটাকে এনজয় করতে পারবে, লাইফটাকে এনজয় করতে পারবে, তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে, আত্মবিশ্বাস কাজ করবে। আর তোমরা কখনোই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ই তোমার জীবনের সব, এই আবেগটা রাখবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তোমার প্রস্তুতি রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভালো করতে হবে, চান্স পেতে হবে, এটা তোমার ভিতরে থাকবে। বাট অতিরিক্ত প্যাশন রাখবে না। অতিরিক্ত যদি তোমার প্যাশন থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে ভালো পারফরমেন্স করতে পারবে না। আর যদি তোমার সব মিলে যদি তুমি নর্মাল থাকতে পারো পরীক্ষার হলে, তাহলে কিন্তু দেখবে যে তুমি যদি অতিরিক্ত প্যাশনের কারণে তোমার যে ক্ষতিগুলো হচ্ছিল, যদি তোমার প্যাশনটা কম থাকে তাহলে দেখবে আরো তুমি ভালো পারফরমেন্স করতে পারছো। তো তোমরা সবাই আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যত প্রকার সাপোর্ট আছে, গাইডলাইন আছে, টিউটোরিয়াল আছে, মডেল টেস্ট আছে, সবগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি। আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ। অ্যাডমিশনের জন্য অন্তত তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না, সকল সাপোর্ট ইনশাল্লাহ আমরা প্রোভাইড করব। আর তোমরা যারা বিশেষত ঘরে বসে প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ কেউ কোনো কোচিং এর সাথে অ্যাড হওনি, তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের সম্পূর্ণ একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু তোমাদের সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, যত প্রকার সাপোর্ট হচ্ছে পেয়ে যাবে। আর আমাদের কাছে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। আমরা ওই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।